চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে ভাইয়া। সেই 1987 সাল, সেই তুমি অ্যালবাম, সেখান থেকে শুরু এবং সেই পথ চলা এখনো চলছে। এই যে এত বড় একটা যাত্রা, যখন সেই পেছনে ফিরে তাকান, প্রথম গানের কাজ এসেছিল, সেই সময়টার কথা যখন ভাবেন, কি রকম অনুভূতি হয়? প্রথম দিককার যে অনুভূতি, সেই অনুভূতি এখনো আমাকে সেই আবেগতাড়িত করে রাখে। সেই কথা ভুলবার নয়, এবং আমার মনে হয় যে মৃত্যুর পরেও সম্ভবত সেই ভালো লাগা, সেই অনুভূতির কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। কারণ তখন তো আসলে কোনো রকম চিন্তাভাবনা না করে শুধুমাত্র সঙ্গীতকে ভালোবেসে সঙ্গীতের পেছনে দৌড়েছি। সঙ্গীতে কিছু একটা করব, হবে কি হবে না জানি না, পাবো কি পাবো না জানি না। তো এই যে অনিশ্চয়তার পিছনে দৌড়ে বেড়ানো, তার ভেতরে যে যুদ্ধ, তার ভেতরে যে এটা কি বলবো, ত্যাগ, একটা শ্রম, ভালো লাগা, সব কিছু মিলায় আমি এখনো পর্যন্ত মনে করি, গান লিখতে গেলেই ওই সময়টার কথা মনে করি এবং কখনোই ভাবি না যে আমার এতটা সময় পার হয়ে গেছে। এখন আমি নিজেকে নতুন বলে দাবি করি। বাহ, চমৎকার একটি কথা বলেছেন। প্রথমে যখন শুরু করেছিলেন, সেই সময় কি সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছে নিয়ে আসলে শুরু করেছিলেন? হ্যাঁ, আমি গান শিখব, তো স্থানীয় ওস্তাদের কাছে গান শিখতাম। তো চিন্তা করলাম যে কুষ্টিয়ায় বসে তো আর উচ্চতর ডিগ্রি নেওয়া যাবে না। তখন খোঁজখবর রাখলাম যে ঢাকা একটা মিউজিক কলেজ আছে, তা আমি ওখানে মিউজিক কলেজে ভর্তি হওয়ার জন্য চলে এলাম। ভর্তিও হলাম, ওখানে ক্লাস করলাম। এর ফাঁকে ফাঁকে গান তৈরি করছি, এর সঙ্গে পরিচয় হচ্ছে, ওর সঙ্গে পরিচয় হচ্ছে। এইভাবে হতে হতেই 87 সালে আমি হাসান চৌধুরীর সঙ্গে দেখা হয়, আমার প্রথম অ্যালবামের যিনি শিল্পী। ওনার সঙ্গে দেখা হলে ওনার সাথে গান নিয়ে বসলাম, এই গান করলাম। 88 বন্যায় সেই গানটা আমাদের রিলিজ হলো, অ্যালবামটা রিলিজ হলো। কিন্তু যে প্রতিষ্ঠান থেকে রিলিজ হলো, সেই প্রতিষ্ঠানের মালিক, আমি যখন সেই প্রতিষ্ঠানে গেলাম তখন আমাকে খুব মন্দ ভাষায় কথা বললেন যে আমি তো বসি না এখন দোকানে, প্রতিষ্ঠানে আমার ছেলে বসে, আমার ছেলেরা সহজ সরল, একে আপনারা ভুলিয়ে ভালিয়ে আমার এতগুলো লগ্নি করেছেন, গান তো ফেরত আসছে, এরকম একটা অবস্থা। তো ফেরত আসছে কথা বলাটা উনি বোধহয় সঠিক বলেননি, যাচ্ছিল না, অ্যালবাম কেউ নিচ্ছিল না। কিন্তু কেন নিচ্ছিল না, তার কিছুদিন পর আমার খুব মন খারাপ। আমি একদিন বাসায় বসে আছি, তো হঠাৎ দেখি কড়া নাড়ছে আমার বাসা। আমি তখন তো মেস লাইফ ছিল, আমি মেসে কড়া নাড়ছে দেখি ওই ভদ্রলোক, যে ভদ্রলোককে মন্দ কথা বলেছিলেন, আমি তো সঙ্গে সঙ্গে ছুটে গেছি। আমি তো ভয়ও পেয়েছি যে না জানি আজকে আবার কি সমস্যা হয়। তো উনি বলেন যে বাবা, আমি তো ভুল করেছি, তোমার সাথে অনেক মন্দ ব্যবহার করেছি, তো তুমি কিছু মনে করো না, তুমি আমার সন্তানের মতো, আমি ভুল করে ফেলেছি। আসলে তোমার যে অ্যালবামটা 88 বন্যাতে ছাড়া হয়েছে, তো বন্যার সময় মানুষরা গানটা নিতে পারছিল না, মফস্বলে গানটা প্রচার হচ্ছিল না। তো এখন এমন প্রচার হয়েছে যে আমার সব মেশিন সব তো এনগেজড আছেই, উল্টে অন্য মেশিন ধার করে সেটাকে কপি করতে হচ্ছে। তো মিষ্টি টিষ্টি নিয়ে আসছে, আমাকে খুব জড়িয়ে ধরলো, আমার মাথায় হাত থেকে খুব আশীর্বাদ করলো। তো এই অনুভূতি কিভাবে প্রকাশ করব, এটার অনুভূতি প্রকাশ করার মতো ক্যাপাসিটি আমার নেই। সত্যি প্রথম অ্যালবাম দিয়ে একেবারে বাজিমাত। তো এই যে সঙ্গীত শিল্পী না হয়ে পাশাপাশি যে গীতিকার, সুরকার হয়ে যাওয়া বা সেই জায়গাটায় প্রতিষ্ঠিত হওয়া, সেটা আসলে কিভাবে হলো, আপনি কখন অনুধাবন করলেন? সেটা হচ্ছে কি, গান গাইতে গিয়ে যখন দেখলাম যে এদেশে গান করেন মোহাম্মদ আব্দুল জব্বার, এদেশে গান করেন সৈয়দ আব্দুল হাদি, রফিকুল আলম, এন্ড্রু কিশোর, এদের কথা যখন চিন্তা করলাম তখন আমার কণ্ঠটা মিলালাম। কণ্ঠ মিলিয়ে দেখলাম যে না, আমার কণ্ঠ সুস্থ কানের পক্ষে স্বাস্থ্যকর নয়। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এইখানে আমি অযথা সময় নষ্ট করব না, কিন্তু যেটুকু সময় দিয়েছি, যেটুকু গানের মধ্যে আমার ধ্যান, জ্ঞান, স্বপ্ন সাধনা গান কেন্দ্রিক,
তখন চিন্তা করলাম যে কী করা যায়। তখন ওই হাসান চৌধুরীর সঙ্গে যখন দেখা হলো, হাসান চৌধুরী কিছু টাকা নিয়ে আসছে গান করবে, তো সেই টাকা নিয়ে আমাকে এসে ধরেছে মিল্টন ভাই কী করা যায়। তখন আমি চিন্তা করলাম যাদের কাছে গেলাম সকলে তো এটা সম্মানই হয়, এটা দিতেই হয়, ওইটা দিতে গেলে আমাদের আর গান তৈরি হয় না। তখন চিন্তা করলাম যে আমি তো একটা সময় আমার একটা ভাই উনি ইলেকশনে দাঁড়ালে আমি তখন ওই ইলেকশনের গান বানিয়ে দিতাম। তো চিন্তা করলাম ওইটাই যদি বানাতে পারি তাহলে এইটা কেন পারবো না, দেখি না একটু হয় কিনা। এই দেখি না হয় কিনা বলতে বলতে আজকে আমি গীতিকার সুরকার মিল্টন খন্দকার। বাহ, সেই ইলেকশনের গান করা সেটা থেকে আসলে প্রথম শুরু আর কি। তখন তো না জেনে করতাম। হ্যাঁ হ্যাঁ, না জেনে না বুঝে, সেখান থেকে আস্তে আস্তে হয়ে গেলেন একেবারে বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমের এত জনপ্রিয় একজন মানুষ। মানুষ আমাকে অনেক ভালোবেসেছে, অনেক স্নেহ করেছে, যারা উপরে মানে আমার সময় যারা আমার বয়সে বড় ছিলেন। যেমন আমি সবচেয়ে বড় সুযোগ পেয়েছি, স্নেহ পেয়েছি, তিনি হলেন আলম খান। আলম খান সাহেব, আনোয়ার পারভেজ, সুবল দাস, আবু তাহের, আলী হোসেন সাহেব, এনারা আমাকে খুব ব্যাক দিয়েছেন আর কি, আশ্রয় দিয়েছেন। তো ওনাদের ভালোবাসা, ওনাদের স্নেহ পেয়েই, ওনাদের সুযোগ দেওয়াতেই আজকে আমি এখানে আসি এবং খুব গর্বের সঙ্গে এই নামগুলো আমি উচ্চারণ করি সবখানে। আমি যদি দু একটা গানের নাম বলি, রংচটা জিন্সের প্যান্ট পরা, ও সাথী রে যেও না কখনো দূরে, কিংবা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, এই ধরনের এই যে কালজয়ী গানগুলো আপনি লিখেছেন, শুরু করেছেন, উপহার দিয়েছেন, এখন যখন এই সময়টা দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে কি মনে হয় সেই গানগুলোর পেছনের সময়গুলো আসলে কেমন ছিল? কালজয়ী শব্দটা আমরা কিন্তু জেনে শুনে বুঝে কিন্তু কালজয়ী গান সৃষ্টি করতে পারি না। কালজয়ী গান আসলে আলটিমেটলি হয়ে যায়, কি কোনটা কখন কালজয়ী হয়ে যাবে আমরা তো জানি না, তবে আমাদের চেষ্টা থাকে যে সেই গানটি যেন দীর্ঘকাল বেঁচে থাকে। সেই বেঁচে থাকার চেষ্টাতেই আমরা ভালো গান লেখার চেষ্টা করি। সেই অর্থেই আমরা সুযোগ যখনই পেয়েছি কাজে লাগিয়েছি। যেমন ওত পেতে থাকা শিয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। এই গানটি, এই সবুজের বুকে লাল, এই গানটি আমরা একটা চলচ্চিত্রে ব্যবহার করেছিলাম। শহীদুল ইসলাম খোকন আমাকে বলেছিলেন যে মিল্টন, এমন একটা গণজাগরণীমূলক গান হতে হবে যে আমি আপনি মরে গেলেও গানটা যেন বাজে। মাথায় ছিল কথাটা, তখন আমি চিন্তা করলাম যে একটা সেরকম গান বানাই। তো গানটা বানিয়ে তাকে দেখালাম, বলে খুব সুন্দর হচ্ছে, আপনি এটা এগিয়ে যান। তো এগিয়ে যান, আমি বললাম যে তাহলে আমি যা যা চাই, যেরকম চাই সেরকম করার স্বাধীনতা দিয়েন। বলে আপনাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, আপনি করেন। তো ওই পূর্ণ স্বাধীনতা পেয়ে এই যে গানটি খুব জোরালো কণ্ঠের গান, তখন আমার মনে হলো যে এটা আসিফ গাইলে খুব ভালো হবে। আচ্ছা, আসিফ গাইলে ভালো হবে। তখন আমরা আসিফের শরণাপন্ন হলাম, আসিফকে ফোন করলাম যে ভাই তুমি কোথায় আছো, স্টুডিওতে আসো। তো আমার মনে আছে বেলি রোডে একটা স্টুডিও ছিল, ডিজিটন স্টুডিওতে, ওইখানে আসিফকে ডেকে এনে এই গানটা করলাম। তখন এটা উত্তেজনা কাজ, এটা 2005 সালের কথা, খুব উত্তেজনা কাজ করতো। একটা গান করলে পরে সেই গানটা বিরাট কিছু হবে এরকম স্বপ্ন নিয়ে কাজ করতাম। একটা ভালো লাগা ছিল, একটা ঘোর ছিল, এবং মানে খুব মগ্নচিত্তে গান বানানো আর কি, গানের জন্যে গান না, গান বানিয়েছে যে বেঁচে থাকার জন্যে। কিন্তু এটা যে হবে এরকম আমরা বুঝতে পারিনি। মানুষ খুবই গ্রহণ করেছে গানটা, ভীষণ পছন্দ করেছে এই গানটা। প্রায় 4000-এরও বেশি গান আপনি লিখেছেন, সুর করেছেন বা সঙ্গীত পরিচালনা করেছেন। নানান রকম অভিজ্ঞতা তো হয়েছে, অনেক প্রাপ্তি, যেমন 2012 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সেই অনুভূতিটা কেমন ছিল? উদ্বুদ্ধ করে, নিশ্চয়ই আরো ভালো কাজ করবার অনুপ্রাণিত, ভেতর থেকে তাগিদ দেয়, অনুপ্রাণিত করে। মা তুমি আমার আগে যেও না গো মরে, পলাশ গিয়েছিল গানটি। আমরা এটা কিন্তু একটু অ্যালবাম আকারে তৈরি করেছিলাম প্রথমে, পলাশের একক অ্যালবামে আমরা এটা রিলিজ করেছিলাম। পরবর্তীতে দেখলাম যে একটা চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে আমাদের গানটা চেয়ে নিল, চেয়ে নিয়ে গানটা ব্যবহার করেছে। তো ব্যবহার করার পর ওই গানটি দিয়েই যে আমি এবং পলাশ দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো আমি তো ভাবিনি।
যা হোক পেলাম যে পলাশ যখন বলল যে ভাই আমি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আমি তখন ওই যে বাউলিয়ানা নামে একটা রিয়েলিটি শোর বিচারক হিসেবে বরিশালে ছিলাম। আচ্ছা আচ্ছা। পলাশ আমাকে ফোন করে জানালো রাত 1টার সময় যে ভাই আপনার গান গেয়ে আমি শিল্পী হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, ঘোষণা দিয়েছে পেপারে। তা আমি তো খুব অভিনন্দন দিলাম, জানালাম। তখন বললাম যে আচ্ছা পলাশ তুমি খোঁজ নাও তো যে এইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গীতিকার সুরকার কে পেয়েছেন, সঙ্গীত পরিচালক। পলাশ বলে ভাই আমি তো দেখিনি, আমারটা দেখি আমি খুব খুশি হচ্ছে, তো এখন আমি দেখছি কে কে আছে। 5 মিনিট পরে পলাশ আমাকে জানালো যে ভাই আপনি পেয়েছেন। এমন স্বাভাবিকভাবে বলেছে পলাশ যে ভাই আপনি পেয়েছেন। আমি পলাশকে বললাম পলাশ আমি তোমার নানাও না দাদাও না যে তুমি আমার সাথে রসিকতা করবা। ভাই আল্লাহর কসম আপনি পেয়েছেন, আপনি বিশ্বাস না হলে মানব জমিন পত্রিকা দেখেন, দেখলেই আপনি পাবেন। আমি সঙ্গে সঙ্গে উঠে গেলাম, ওই হাসান আবিদুর রেজা জুয়েল ওর নেতৃত্বেই আমরা আসলে বাউলিয়ানার ওখানে গিয়েছিলাম। তো ওকে ডেকে তুলাম যে জুয়েল এই ঘটনা তুমি ভাই একটু দেখো। তো জুয়েল ভাই বললো যে কংগ্রেচুলেশন আপনি তো পেয়েছেন। জুয়েল আমাকে দেখে জানালো, স্ট্রেট ওই দিন আমাকে একটু বেশ আমার চোখে পানি এসে গেছিলো। আমার খুবই মানে পুরস্কার যে আসলে যে পায় সেই আসলে বলতে পারে সেটার অনুভূতিটা কি এবং অনুভূতি। আবারও একটু সেখান থেকে আমরা এই সময়টায় আপনাকে ফিরে নিয়ে আসতে চাই। অঞ্জনার প্রথমেই বলছিলাম 51তম যেই ধারাবাহিক যে প্রক্রিয়াটা, সেটার 51তম গানটি এবার জানুয়ারির 1 তারিখে রিলিজ হয়েছে এবং মনির খানের কণ্ঠে গানটি এত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এতগুলো বছর ধরে, সেটার সাথে আপনিও সম্পৃক্ত রয়েছেন। এই অনুভূতি এবং শুধু তাই নয়, এই গানটির কাজ এবং পেছনের গল্পটা একটু জানতে চাই। অঞ্জনা সম্পর্কে কোনো কথা না বলি, আমি বলি যে অঞ্জনার গান কিভাবে লিখি আমি। অঞ্জনা সম্পর্কে বলতে না চাইলে অসুবিধা নেই, তবে অঞ্জনা চরিত্রটি কার জীবন থেকে নেয়া যদি সেটুকু বলেন। আমি নিশ্চিত করে বলতে পারি যে আমার জীবন থেকে নয়, এটা আপনাকে আশ্বস্ত করতে পারি যে এটা আমার জীবন থেকে নয়। আর যেহেতু মনির খান আমাকে বলে যে আমি তার সঙ্গীতের পিতা, তো পিতা হয়ে আমি আর সন্তানের কোনো বিষয়ে ব্যক্তিগত বিষয়ে কথা বলার অধিকার রাখি না, আমি বলতেও চাই না। তবে অঞ্জনা গান এখন আমার জন্য ভীষণ চ্যালেঞ্জ, একটি বিষয় নিয়ে গান লেখা। অঞ্জনা 51তম গান, আমার ধারণা আমি 40টির উপরে লিখেছি গান। এক বিষয়বস্তুর উপরে যখন আমি গান লিখতে যাই তখন কিন্তু ঘুরে ফিরে একই কথা আসে, একই গীতি কবি, একই সুরকার, একই শিল্পী, একঘেয়েমি হয়। তখন কিন্তু নানান রকম দুশ্চিন্তার মধ্যে থাকি যে কিভাবে মানুষকে ভালো লাগাতে পারবো। এবারে চিন্তা করে দেখলাম যে এই উত্তাল জুলাইয়ের সময়ে, আন্দোলনের সময়ের আন্দোলনের কিছু কথাবার্তা দিয়ে আমি যদি গানটা বানাতে পারি, এই টার্মসগুলো ব্যবহার করে আমি ওই অঞ্জনার জীবনের সাথে মিলিয়ে এবার গান করেছি। যেমন এই জীবন যদি দেশ হয় তার তুই যে প্রধানমন্ত্রী, মানে মুখে মুখেই তুই গণতন্ত্রী, আচ্ছা আচ্ছা, বিচার সালিশ তোর দখলে, মানে ধারিস না তুই ধার অঞ্জনা, এই জগতে তোর চেয়ে বেশি বড় নাই রে স্বৈরাচার। ওরে বাবা। তো এই যে গানটা আসলে অঞ্জনা যে স্বৈরাচারী আচরণটা ওই চরিত্রের সাথে করেছিল, মনির যে চরিত্রে গানটা গায় সেই চরিত্রের সাথে করেছিল, সেইটাকেই হয়তো রাজনীতির দু একটা টার্মস আমরা ব্যবহার করেছি, কিন্তু অন্য কোনো চিন্তা থেকে নয়। কিন্তু আমরা চিন্তা করছি যে অঞ্জনা গানটাকে কিভাবে একটা থেকে একটা আলাদা করা যায়। এর ভিতরে কোনো রকমের রাজনীতি নেই, আমি আজকে সবার সামনে বলতে চাই, যেটা জাস্ট একটা কিছু শব্দ ব্যবহার করে গানটাকে একটু অন্যরকম করে তোলা, সমসাময়িক করে তোলা, এইটাই চেষ্টা করেছি আমরা। এবং মানুষ আমাকে প্রচুর ফোন করেছে এবং ফেসবুকে লিখছে, কমেন্টে অনেক রকমের সুন্দর সুন্দর কথা বলছে, কেউ পক্ষেও বলছে, কেউ বিপক্ষেও বলছে। আপনার সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। নিশ্চয়ই গান লেখা, সুর করা কিংবা পরিচালনা, সেই সবগুলো কাজের মধ্য দিয়ে আপনি এভাবে বাংলা গানকে আরও সমৃদ্ধ করে যান। আরও অনেক কিছু আমাদের পাওয়ার আছে আপনার কাছ থেকে, সেই যাত্রা সামনের দিনগুলোতেও এমনই উজ্জ্বলতর হোক।
আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমাদের একটা ঐশ্বর্য হচ্ছে বাংলা গান, আমাদের ঐশ্বর্য হচ্ছে আমাদের দেশের লোকজ গান। আমরা ভালো বাংলা গানে, শুদ্ধ বাংলা গানের দিকে যেন থাকি, আমরা অশ্লীলতাকে প্রতিহত করি এবং সুন্দর বাংলা গান, সেই আধুনিক গান যেগুলো সোনালী যুগের গান বলি আমরা, সেই যুগে যেন আমরা আবার নতুন করে ফিরে আসতে পারি, সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন, সহায়তা করবেন, সচেষ্ট হবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ঔপন্যাসিক অ্যালেক্স হেলির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পরিবার হচ্ছে অতীতের সঙ্গে সেতুবন্ধন, ভবিষ্যতের সোপান। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।